টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, হিটস্ট্রোকে 3 জেলায় 4 জনের মৃত্যু। মের 3-4 তারিখে বৃষ্টির পূর্বাভাস। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট আর গাছপালা কাটা সহ পরিবেশ দূষণে বাড়ছে তাপমাত্রা, বলছে বাপা। গাছ কর্তনে ঢাকা দক্ষিণ সিটিতে বেড়েছে তাপমাত্রা, অভিমত পরিবেশবিদদের। বৃহস্পতিবার স্কুল বন্ধ নাকি খোলা থাকবে স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী। জানালেন আদালত বন্ধ থাকবে বলে সুযোগ নেই আপিলের। সব ক্ষেত্রেই অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, তবুও থামছে না বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে দেউলিয়া গোষ্ঠীর অপপ্রচার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিকের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে শ্রম আইনে, অভিযোগ বিএনপির। শ্রম আইন সংশোধন হচ্ছে, আইনটি লঙ্ঘনকারী মালিকদের জরিমানা 5 গুণ বাড়িয়ে, জানিয়েছেন আইনমন্ত্রী। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দেশ জুড়ে টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় তাপমাত্রা দাঁড়িয়েছে 43.7 ডিগ্রিতে। একদিনের ব্যবধানে তাপমাত্রা 4 ডিগ্রি বেড়েছে রাজশাহীতে। নগরীতে হিটস্ট্রোকে মারা গেছেন এক রিকশা চালক। মুন্সিগঞ্জেও হিটস্ট্রোকে 2 জন ও সাতক্ষীরায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে এ নিয়ে হিটস্ট্রোকে 14 জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যসূত্রে জানা গেছে। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। টানা তাপ প্রবাহে পুড়ছে যশোর। তীব্রতর তাপদাহ উলু হাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই অঞ্চলে। নির্ঘুম রাত কাটছে অনেকের। জেলায় গত 3 সপ্তাহ ধরে তাপ প্রবাহ 40-এর উপরে রয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। ঘর থেকে বাইরে যাওয়ার উপায় নেই, রাস্তায়ও আগুনের মতো উত্তাপ। এমন অবস্থা থেকে কিঞ্চিত স্বস্তি দিতে শহরের বিভিন্ন সড়কে পানি ছিটিয়ে শীতল করার চেষ্টা যশোর পৌরসভার। সারাদিনই প্রায় রাস্তা ভিজানোর কাজ চলছে। এছাড়া পথচারী সহ দিনমজুর যাতে পানির পিপাসা নিবারণ করতে পারে, সে কারণে স্লাইন পানি আমরা বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে পিপাসা নিবারণের জন্য খাওয়ানো হচ্ছে। তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়ও। জেলার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি দাঁড়ায় মঙ্গলবার। আগামী 2 দিন এমন অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এর আগে 2014 সালের 21 মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় যে 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো, এটা চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সৃষ্টির পর থেকে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী চুয়াডাঙ্গাবাসীর। পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অন্যদিকে মুন্সিগঞ্জে হিটস্ট্রোকে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা হলেন ওমর আলী ও আব্দুল বাতেন মাঝি। দুজনেরই বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল জানান, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হিটস্ট্রোকের উপসর্গ ছিল। হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 4 জনকে। সিরাজগঞ্জেও তীব্র তাপদাহে দুর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড গরমে তারা কাজে বের হতে পারছেন না। সিরাজগঞ্জে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস। গরমে জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। ভোর রাত থেকে সারা রাত্রি সারাদিন 24 ঘন্টায় প্রচণ্ড গরম। মানুষের জনজীবন খুবই অতিষ্ঠ হয়ে গেছে। তাপমাত্রায় মনে করেন কারোর কর্মটাই ঠিক নাই, যে রোজগার তার চেয়ে বেশি খরচ, আরো গরমে তো কাজ কাম কোনো কিছুই নেই আমাদের। আমরা দোকানদাররা বসে আছি 42-43 ডিগ্রি গরম। এদিকে গরম আরো বেড়েছে রাজশাহীতে। স্থবির জনজীবন। একদিনের ব্যবধানে তাপমাত্রা 4 ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে 43 ডিগ্রি সেলসিয়াসে। গত 50 বছরের মধ্যে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। মঙ্গলবার দুপুরে হিটস্ট্রোকে এক রিকশা চালকের মৃত্যু হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে অসহনীয় গরমে কষ্টের শেষ নেই মানুষের। প্রতিদিনই তাপমাত্রা আগের রেকর্ড ভাঙছে।
এ অবস্থায় বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের 3 অথবা 4 তারিখে দেখা হতে পারে স্বস্তির বৃষ্টি। অন্যদিকে প্রচণ্ড গরমে শরীরে লবণ ও পানির ঘাটতি পূরণে যথেচ্ছ স্যালাইন পানি পান করছেন অনেকেই, তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করছে চিকিৎসকরা। উজ্জ্বল দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। পিচ ঢালা রাস্তার এই উত্তপ্ত চিত্রই বলে দিচ্ছে তাপমাত্রার তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে বেশ কয়েকটি। টানা 1 মাসের তাপদাহ রেকর্ড স্পর্শ করেছে 76 বছরের। দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে 43 ডিগ্রির ঘর। এ অবস্থায় জনজীবন অতিষ্ঠ, মানুষের কষ্টের শেষ নেই। খুব কষ্ট হয় ভাইয়া, জাহান বাড়ার মতো না। বাইরে কি করব, কাজ না করলে চলে। উপরের তাপমাত্রা নিচের তাপমাত্রা দুটো অ্যাডজাস্ট হইতেছে। হ্যাঁ, এই যে অনেক যে বৈশা জিরাইতেছি 1-1.5 ঘন্টা হইলো, তাও শরীর কোনো ছাড়তেছে না, গরম ছাড়তেছে না। তাপপ্রবাহের তীব্রতার মাঝেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন আবহাওয়া অফিস। বলছেন 3-4 দিনের মধ্যেই নামতে পারে বৃষ্টি। 2 তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে, এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। এদিকে তীব্র এই গরমে নাজেহাল সাধারণ মানুষ। ভিড় বেড়েছে হাসপাতালে, বেড়েছে ডায়রিয়া, পেট ব্যথা, মাথা ব্যথা সহ হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় সঠিক নিয়মে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্যালাইন সে 2-3টা পাওয়ার কারণে মনে করছে যে একটা স্যালাইনের বদলে যদি আমি 2-3টা স্যালাইন একটা বোতলে গুলিয়ে খেতে পারি, তো তাদের এনার্জিটা আরও বেশি বুস্ট হবে, সে আরও বেশি এনার্জাইজড হবে। কিন্তু তাতে যেটা হচ্ছে যে আপনার রক্তে কিন্তু সোডিয়ামের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। সোডিয়ামটা ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে হসপিটালে আসছে, এমনকি দেখা যাচ্ছে যে রোগীর মৃত্যু পর্যন্ত এটার জন্য হয়ে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহের হিট অ্যালার্টের মেয়াদ বুধবার শেষ হলে আবহাওয়া অফিস থেকে আসতে পারে নতুন ঘোষণা। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে দেশব্যাপী বৈরী আবহাওয়ার মধ্যে স্বস্তির এক পশলা বৃষ্টি হয়েছে সিলেটে। সারা দেশের তুলনায় সিলেটে গরম কম থাকায় অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ। এর মধ্যে বিকেল 5টার দিকে বৃষ্টি শুরু হয়। এই এক পশলা বৃষ্টিও জনজীবনে আনে স্বস্তির ছোঁয়া। বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। অতি গরম থেকে বাঁচতে অনেককেই দেখা যায় বৃষ্টিতে ভিজতে। 15 মিনিট পর বৃষ্টি থেমে যায়। বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও শুরু হয় বাংলাদেশ ভারত নারী ক্রিকেট T20 সিরিজের দ্বিতীয় ম্যাচ। পরে আবারও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট, গাছপালা কাটা সহ পরিবেশ দূষণের কারণে তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। তাদের মতে রাজনৈতিক সদিচ্ছা ও সঠিক নীতিমালা বাস্তবায়ন না হলে তাপমাত্রা হ্রাস ও পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় 8 দফা দাবি তুলে ধরেছে বাপা। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। রেকর্ড তাপমাত্রায় রাজধানী ঢাকা সহ সারা দেশের মানুষ অতিষ্ঠ। হিট অ্যালার্ট জারি রেখেছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। বুয়েটে একটি সমীক্ষায় বলছে ঢাকা শহরে সবুজের পরিমাণ গত 1 দশকে প্রায় 8% কমেছে। পরিবেশবাদীরা বলেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ঢাকা সহ সারা দেশে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে। জলাশয় ভরাট, ব্যক্তি ও পুঁজিকেন্দ্রিক মানসিকতার কারণে ধ্বংস করে ফেলা হচ্ছে রাজধানী। পরিবেশ দূষণের কারণে কমে যাচ্ছে মানুষের গড়ায়ু। আমাদের লেক আছে, খাল আছে, বিল আছে, সেটা আমরা ভরাট করে ফেলতেছি এবং সেখানে আমরা যাতে পলিউশন প্রডিউস হয় সেই ধরনের অ্যাক্টিভিটিস করতেছি। শুধু যে এন্টি ন্যাচারাল অ্যাক্টিভিটিস আমরা এখানেই করতেছি তাও না। আজকের এই পরিণতির জন্য 3টা জিনিস দায়ী। এই 3টার অভাবের কারণে আজকে আমাদের এই পরিণতি: ল্যাক অফ গ্রিন, ল্যাক অফ ওয়াটার অ্যান্ড ল্যাক অফ ওপেন স্পেস। দেশের বনায়ন অনেক কমে গেছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তীব্র তাপদাহ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় 8 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্রথমত, বন ও বনভূমি সুরক্ষায় সংশ্লিষ্ট মহল অধিদপ্তর কর্তৃপক্ষের জবাবদিহিতামূলক ব্যবস্থাপনার পাশাপাশি নিয়ন্ত্রণ, প্রণোদনা এবং আইন ভঙ্গকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। 2, সিটি কর্পোরেশন সড়ক ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলো
নির্বিচারে বৃক্ষ নিধনের যে মহোৎসব করছেন, সেই পথভ্রষ্ট সম্প্রসারণ উন্নয়ন বন্ধ করতে হবে। এখনই তাপমাত্রা নিয়ন্ত্রণে যথাযথ পরিকল্পনা নিতে না পারলে ভবিষ্যতে তাপপ্রবাহ আরও দীর্ঘ সময় অব্যাহত থাকার আশঙ্কা পরিবেশবাদীদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা উত্তরের তুলনায় দক্ষিণ সিটিতে গাছ বেশি, তবে গাছ কাটার বিরূপ প্রভাবে দক্ষিণ সিটির ধানমন্ডি 7 মসজিদ রোড এলাকায় গত 7 বছরে তাপমাত্রা বেড়েছে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সবুজায়নের শতাংশ হিসাবও এলোমেলো। এদিকে নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের পরামর্শে উন্নয়নের নামে গাছ কাটার কথা স্বীকার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নিজেরা পরিবেশ ধ্বংসে ভূমিকা রাখছেন এমনটা বলছেন পরিবেশবিদরা। বিস্তারিত জানাচ্ছেন ফারুক বাবু। গত 2 যুগে ক্রমেই সবুজায়ন হারিয়েছে বিশ্বের 6ষ্ঠ জনসংখ্যাবহুল রাজধানী ঢাকা। নগরীর সবুজায়ন ফেরাতে পরিবেশবিদ, নগরবিদ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে নানা পরিকল্পনা করলেও সাফল্য নেই, যে কারণে মাত্র 30 বছরে ঢাকার সবুজায়ন 2% তলানিতে ঠেকেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জার্সের গবেষণায় 1989 সালেও ঢাকায় সবুজায়ন ছিল 17%। 30 বছর পরে 2020 সালে তার নামে 2%। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর গবেষণায় 1995 থেকে 2023 সালে ঢাকার সবুজায়ন 26% থেকে প্রায় 22% নেমেছে। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপা, বন বিভাগ সহ দেশি বিদেশি কয়েকটি সংস্থার প্রতিবেদনেও উঠে এসেছে ঢাকার সবুজায়নের করুণ চিত্র। সবুজায়ন কমার পেছনে অপরিকল্পিত উন্নয়ন আর গাছ কাটাকে দায়ী করা হয়। পরিবেশবিদদের তথ্য মতে ঢাকা উত্তরের তুলনায় দক্ষিণ সিটিতে গাছ বেশি থাকায় সেখানে তাপমাত্রা উত্তর সিটির তুলনায় 1 থেকে 2 ডিগ্রি কম। তবে গাছ কাটার পেছনে নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের দিকে দোষারোপের তীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমরা আমাদের বিশেষজ্ঞ বলেন কিংবা নগর পরিকল্পনাবিদ বলেন কিংবা স্থপতি বলেন, তাদের কিন্তু পরামর্শ সেখানে শিরোধার্য। কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম 2023 সালে 2 লাখ গাছ লাগানোর ঘোষণা দিলেও বাস্তবায়ন হয়নি। তাপদাহ বাড়ার পর এখন গাছ রক্ষায় তার উদাসীনতা। আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ, একটি সুন্দর শহর দেওয়ার জন্য গাছ লাগানো, প্রকৃতিকে যেন আমরা ধ্বংস না করি। এবং আমি বিত্তবানদেরকে বলবো এবং সকলকে বলবো, এগিয়ে আসুন। পরিবেশ রক্ষার আন্দোলনের মাধ্যমে পরিবেশকে আরো ধ্বংস করা হয়েছে বলে জানান পরিবেশবিদরা। আমরা যখনই একটা পরিবেশ বিপর্যয়ের কথা বলি, তখনই সঙ্গত কারণে ওইটাকে ঠিক করার জন্য একটা প্রকল্প এসে হাজির হয়, এবং সেই প্রকল্পটা যখন সঠিকভাবে বাস্তবায়িত হয় না, তখন এটা না হওয়ার চেয়ে খারাপ হয়। এটা সব ক্ষেত্রে আপনি দেখেন, ঢাকার নদী রক্ষার জন্য আমরা বললাম, তারা সীমানা পিলার দিল, দিয়ে নদীর 2টা অংশকে দখলদারদেরকে দিয়ে নদীটাকে খাল বানিয়ে ফেললো। আমরা বলি যে ঢাকার খেলার মাঠ, পার্ক রক্ষা করতে হবে, দেখা গেল পার্ক রক্ষা এবং মাঠ রক্ষার নামে রক্ষা করার প্রজেক্ট গ্রহণ করলো, কিন্তু মাঠের একটা অংশ রক্ষা করার নামে দিয়ে দিল কমার্শিয়াল এন্টিটিকে আগেই। তারপরে এখানে একটা প্রকল্প বাণিজ্য হলো। পরিবেশবিদরা জানান, বড় গাছ কাটার পরে নতুনভাবে গাছ লাগানো হলেও দ্রুত পরিবেশের ভারসাম্য ফেরে না। তবে তাপমাত্রা সহনীয় রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। যেই বৃক্ষ কেটে আমরা যেখানে চারা রোপণ করছি, সেই চারাটি যে বৃক্ষে পরিণত হতে, পূর্ণাঙ্গ হতে এবং এটির ক্যানোপি বড় হতে বা অক্সিজেন সরবরাহ করার মতো জায়গাতে যেতে যে 10, 12 বা 15 বছর লাগবে, এই সময়টিতে ওই এলাকা শীতল কে করবে? ওই সময় উন্নয়নের নামে গাছ না কেটে প্রয়োজনে তা তুলে অন্য জায়গায় রোপণের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ এই পরিবেশবিদের। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের উপর তিনি শ্রদ্ধাশীল। তবে সেই সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার স্কুল বন্ধ নাকি খোলা থাকবে সে বিষয়টি খোলাসা করেননি তিনি। বুধ ও বৃহস্পতিবার আদালত বন্ধ থাকায় রায়ের বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই বলে জানান। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নির্দিষ্ট জেলা বাদে বাকিগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার ব্যাপারে অনড় অবস্থান তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, তাপপ্রবাহের কারণে জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রয়োজনে শুক্রবার স্কুল কলেজ খোলা থাকবে জানালেও গ্রীষ্মকালীন ছুটি বাতিল হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, গণমাধ্যমের খবর ছাড়া অন্য কোনোভাবে আদালতের নির্দেশনা হাতে পাননি, সেই কারণে নির্দেশনা কার্যকর করা যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে বলেন, তার মন্ত্রণালয় আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আদালত শতপ্রণোদিত আদেশ দিলে নির্বাহী বিভাগের কাজে ব্যাঘাত ঘটে, এমন মন্তব্য তার। আসলে রায়টা কি হয়েছে সেটা তো জানতে হবে, আদেশটা কি হয়েছে সেটা তো জানতে হবে। সে আদেশ, রায় বলছি না, এখন অন্তর্বর্তীকালীন আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশের কপিও আমরা এখনো পাইনি। যেহেতু বৃহস্পতিবার আদালত বন্ধ, আমাদের কিন্তু আপিলেরও সুযোগ নেই। আজকে সর্বশেষ সুযোগটা ছিল, আমরা অপেক্ষমান ছিলাম যে আমরা নির্দেশনাটা পাবো। তবে যেহেতু আমরা আজকে যেহেতু বন্ধ আমরা এমনিতেই ঘোষণা করেছি, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে বন্ধ যদি বৃদ্ধি করা হয় সেটা তো আমাদের আপিলের সুযোগ থাকবেই। তবে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, যতক্ষণ সেই নির্দেশনা বহাল থাকবে, অন্তর্বর্তীকালীন নির্দেশনা বহাল থাকবে, যেটা নজির সেটা হচ্ছে যে সেই নির্দেশনা নির্বাহী বিভাগ সম্মান প্রদর্শনপূর্বক সেটাকেই মেনে চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতি বাম অতি ডান সব এক হয়ে গেছে, সবাই মিলে শুধু আওয়ামী লীগ সরকার উৎখাত করতে হবে বলছে। বলেন, সব ক্ষেত্রে এগিয়ে চলেছে বাংলাদেশ, তবুও রাজনৈতিকভাবে দেউলিয়া গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আমরা নিজের সরকারে পদ্মা সেতু নির্মাণ করেছি, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। একবার আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আমার ঘোষণা ছিল নিজের সরকারে পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তা করেছি। গত জুন মাস 23, 1 বছরও এখনো হয়নি, এরই মধ্যে পদ্মা সেতুতে 15,000 কোটি, 1,500 কোটি টাকা, অর্থাৎ 1,500 কোটি টাকা আমাদের টোল উঠেছে। এই টোলের হিসাবটা কিন্তু আমাদের সেতু বিভাগ কিন্তু তাদের খরচা পাতি সব রেখে, সব ব্যয়টায় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু। এই যে 1500 কোটি, 1,500 কোটি টাকা যে আমাদের উপার্জন, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে। অর্থাৎ বাংলাদেশ যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। বিএনপি নেতাদের প্রশ্ন, এত বিদ্যুৎ উৎপাদন হলে তীব্র গরমেও কেন লোডশেডিং করা হচ্ছে? তাদের অভিযোগ, বিদ্যুৎ উৎপাদনের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে ক্ষমতাসীনরা। দ্রব্যমূল্যের চাপে শ্রমিকদের জীবন দুর্বিষহ। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রিপোর্ট সিকান্দার রেমানের। সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল কুমার গুপ্তের স্মরণসভা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। বিএনপি নেতারা অভিযোগ করেন, দুর্নীতি দুঃশাসনের কারণে জনগণের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থা। হামলা মামলা নির্যাতনের অভিযোগ করেন তারা। প্রচণ্ড গরমে লোডশেডিং এর সমালোচনা করেন বিএনপি নেতারা। বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন নাকি 15,000 মেগাওয়াট, আর এই সরকার এসে তৈরি করেছে উৎপাদন ক্ষমতা নাকি 25,000 মেগাওয়াট। তাহলে আমার ছোট্ট প্রশ্ন, তাহলে বিদ্যুৎ যায় কেন? কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়? পাওয়ার কাট কেন হয়? পাওয়ার কাট হয় এই কারণে যে সেই 25,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্য জনগণের ট্যাক্সের যে টাকা দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে, তার অধিকাংশ অর্থ বিদ্যুৎ উৎপাদনের কাজে না লেগে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বুধবার শ্রমিক দিবসে বিকেল 3টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সমাবেশ শেষে শ্রমিক র্যালি পল্টন থেকে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবার কথাও জানান রিজভী। বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চরম মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকায় কষ্টকর। এছাড়াও সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে।
গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কলকারখানায় চাপ পড়েছে বিধায় দেশের অগণিত কারখানা বন্ধ হচ্ছে জানিয়ে রিজভী আহমেদ বলেন, মানবেতর পরিস্থিতিতে দেশের শ্রমিকরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনকারী মালিকদের জরিমানা 5 গুণ বাড়িয়ে সংশোধন হচ্ছে শ্রম আইন। সেই সাথে ট্রেড ইউনিয়ন গঠনেও চূড়ান্ত হচ্ছে 15% শ্রমিকের সম্মতির বিধান। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, আইএলওর সঙ্গে দর কষাকষি নয়, শ্রমিকের অধিকার রক্ষায় ভালো দৃষ্টান্ত অনুসরণ করা হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সংশোধিত আইনটি সংসদের বাজেট অধিবেশনে পাস হবে। রিপোর্ট জিয়াউল হক সবুজের। আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মের আগের দিন শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আইএলওর এক প্রতিনিধি দল। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক পরে সাংবাদিকদের জানান, আইএলওর সুপারিশ অনুযায়ী শ্রম আইন সংশোধনে কাজ করছে সরকার। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে, যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে, এবং সেটাও সকলের সাথে আলাপ করে। এখন সকল ফ্যাক্টরির জন্য মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। সেই প্রস্তাবটা আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি। এখন 15% হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য 10%-এ যাওয়া, সেটা ধীরে আমরা যাব। এর আগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের যেন 8 ঘন্টার বেশি কাজ করতে না হয় তা নিশ্চিতে কাজ করছে সরকার। ট্রেড ইউনিয়ন গঠনেও আসছে শিথিলতা। অনলাইন অফলাইন দুভাবেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন আমরা দিচ্ছি, এবং সেক্ষেত্রে তাদের যে কিছু বার ছিল ওই বারগুলোকে শিথিল করে এটা তাদের পাওয়ার জন্য সহজ হয়, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। এখানে আগ্রহের কোনো কমতি নেই, খুব দ্রুতই হয়ে যাবে, এটা খুব দ্রুত হয়ে যাবে। আমি আশা করছি যে নেক্সট পার্লামেন্ট সেশনে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তিনি জানান, বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে উদযাপন হবে এবছরের মে দিবস। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। বিশিষ্টজনেরা মনে করেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা না হলে ডিজিটাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি আইন ক্ষমতাসীনদের পছন্দের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বাংলাদেশে 2018 থেকে 2023 সাল পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি আইনে 5 বছর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। 5 বছরে ডিজিটাল সিকিউরিটি আইনে সরকারি ভাষ্য উল্লেখ করে জানানো হয়, 7,001টি মামলায় আসামি 21,867 জন। এসব মামলায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজনীতিবিদ 495 জন, আর সাংবাদিক 451 জন। অভিযোগকারীর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী 189টি এবং আওয়ামী লীগের রাজনীতিবিদ 263 জন। ডিজিটাল সিকিউরিটি আইনে প্রধানমন্ত্রীর মানহানির মামলা হয়েছে 190টি। ফেসবুকে পোস্ট বা মন্তব্য করায় মামলা হয়েছে 908টি। বাংলাদেশের প্রতিটি জেলায় এই আইনে মামলা হয়েছে উল্লেখ করেন প্রফেসর আলী রিয়াজ। গণতন্ত্রের মূলনীতি, আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠিত না হলে ডিএসএ ও সিএস এর মতো আইন ক্ষমতাসীনদের পছন্দের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। যে কাজটা রাজনীতি, সেটা তো সিভিল সোসাইটিকে দিয়ে হয় না। সিভিল সোসাইটি তার অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করতে হবে, এবং সেগুলির জন্য সাপোর্ট সিস্টেম তৈরি করা, সেগুলি যদি করতে পারেন, সেটা যদি সম্ভব হয়, তাহলে বেরোবার একটা পথ তৈরি হবে, একটা জানলা খুলবে, দরজা খুলবে না, একটা জানলা। দরজা খোলার উপায়টা রাজনৈতিক। ওয়েবিনারে আমন্ত্রিত অতিথিরা বলেন, মানুষের মধ্যে ভীতি তৈরি করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে। এই ধরনের আইনগুলো প্রয়োগ করা হয়েছে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে, যে সরকারের সমালোচনা করতে কিংবা সরকারের অন্যায় গুলোকে তুলে ধরতে, কিংবা সরকারের যে সকল অপকর্মে যুক্ত সেগুলো সম্পর্কে সোচ্চার ভূমিকা পালন করতে পারছে না,
সেখানে নাগরিক সমাজের পক্ষ থেকে এই ভূমিকা পালন করার আশা ও দুরাশা। সরকার এবং রাজনৈতিক দলকে এবং তার অঙ্গ সংগঠনগুলিকে এবং একটি দুইটি পরিবারকে সুরক্ষা দেবার জন্য যদি একটা আইন হয়, তাহলে এই আইনের সীমাবদ্ধতা থাকে এবং অপ্রয়োগ থাকে। আমি মনে করি যে বাংলাদেশের নাগরিকদের ডিজিটালি সুরক্ষা দেওয়ার কর্তব্য সরকারের, সে কর্তব্য তারা পালন করেননি, করছে না। এই আইন দিয়ে সরকারের অপকর্ম লুকিয়ে রাখা যায় বলেও মন্তব্য করেন আলোচকরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনকল্যাণকে প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, কমিউনিটি ক্লিনিক প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবায় ভরসার স্থলে পরিণত হয়েছে। জনকল্যাণমূলক প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ২০০০ সালে যাত্রা শুরু করলেও বিএনপি জামায়াত জোট প্রতিহিংসা করে এই সেবা বন্ধ করে দেয়। মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। সিদ্ধান্ত কে বা কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কি না, বা জনস্বার্থ সংরক্ষিত হচ্ছে কি না তা বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জনস্বার্থকে জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকেই উন্মোচিত করে। বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার ২০২৪ অনুষ্ঠিত হয়েছে আজ। ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারকে আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি এবং ১১ নম্বর বহরকে ২০২৩ সালে সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য আন্তঃবহর খাদিমুল বাসার ফ্লাইট সেফটি ট্রফি দেওয়া হয়। এছাড়া এবছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বিমান বাহিনীর ঘাঁটি বাসারের বিমান প্রকৌশল বহরকে বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি দেওয়া হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিগুলোর মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমান সেনারা উপস্থিত ছিলেন। জাতিসংঘের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। The Command Safety Seminar is the reflection of our professionalism, enthusiasm and attitude towards our operation and flight safety. This allows us an eye-opening opportunity to project our activities in the field of flight safety. The 47th Command Safety Seminar reviews a significant year of our professional achievements. নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, প্রার্থীরা চাইলেও উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেই, সুযোগ নেই। নির্বাচনের আগে ও পরে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারীপুর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জেলার নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, কে কোন দলের প্রার্থী এটা বড় কথা নয়, জনগণ যাকে চাইবে ভোট তিনিই পাবেন, তিনি নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি করবেন। দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তার নিরাপত্তার জন্য তো আমাদের আরো অনেক রকম বাহিনী আছে, সে যদি মনে করে আমাদের পুলিশ আছে তারাই যথেষ্ট, এবং এছাড়া তো সার্বিকভাবে আমাদের র্যাব, বিজিবি, পুলিশের আর্ম ফোর্স আছে, আমাদের আনসার বাহিনী আছে, তারা তো সারাক্ষণই আমাদের গোয়েন্দারা আছেন,
তারা সবসময় গোপনে খবর রাখছেন। আপনি হয়তো দেখছেন না, কিন্তু গোপনে কোথায় কী হতে যাচ্ছে, কে কী করতে পারে, এগুলো তারা খবর পান এবং আগাম খবর এগুলো আমাদের পুলিশ বিভাগ যারা আছে তাদেরকে জানিয়ে দেন। বাস মালিকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, রেলের কতিপয় কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি বন্ধ না করে ভাড়া বাড়ানোর মাধ্যমে রেলের লোকসান কমানো সম্ভব নয়। এমন সিদ্ধান্ত আকাশকুসুম কল্পনা বলে মন্তব্য করেন। বলেন, এর আগেও কয়েক দফা ভাড়া বাড়িয়ে লোকসান লাঘবে ব্যর্থ হয়েছে সরকার। রেল বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত উল্লেখ করে মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাত্রী সেবার দিকে কোনো মনোযোগ নেই। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন, সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, হিট স্ট্রোকে 3 জেলায় 4 জনের মৃত্যু, মের 3-4 তারিখে বৃষ্টির পূর্বাভাস। অপরিকল্পিত নগরায়ন, জলাশয়ে ভরাটার গাছপালা কাটা সহ পরিবেশ দূষণে বাড়ছে তাপমাত্রা, বলছে বাপা। গাছ কর্তনে ঢাকার দক্ষিণ সিটিতে বেড়েছে তাপমাত্রা, অভিমত পরিবেশবিদদের। বৃহস্পতিবার স্কুল বন্ধ নাকি খোলা থাকবে স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী। জানালেন, আদালত বন্ধ থাকবে বলে সুযোগ নেই আপিলের। সব ক্ষেত্রেই অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, তবুও থামছে না বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে দেউলিয়া গোষ্ঠীর অপপ্রচার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিকের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে শ্রম আইনে, অভিযোগ বিএনপির। শ্রম আইন সংশোধন হচ্ছে, আইনটি লঙ্ঘনকারী মালিকদের জরিমানা 5 গুণ বাড়িয়ে, জানিয়েছেন আইনমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30টায়। 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।